হ্যালো ভিউয়ার্স, শুভ বিবাহের আজকের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুধা তো সমস্ত বিস্কিট দিয়ে নিজের কাজকর্ম করা শুরু করে দিয়েছে, আর এদিকে তেজ তো প্রশ্ন করেই চলেছে, আপনি কি করছেন বলুন তো সুধা, এই বিস্কিট দিয়ে কি হবে? সুধা তখন বলে, আপনি আর যদি একটাও নেগেটিভ কথা বলেন না তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। আপনি ব্যবসায়ী মানুষ, শুধুমাত্র লাভ ক্ষতির হিসেব বোঝেন, আপনি না শুধুমাত্র সেইটুকুটাই বুঝুন, এই সমস্ত কিছুটা না আপনার মাথাতে ঢুকবে না। আর ছোটকা যা বলল শুধু আমি যেভাবে বলছি, যেটুকু বলছি সেটুকু করে যান, বুঝতে পেরেছেন? তেজ তাকিয়ে থাকে সুধার দিকে। এরপরে সুধা মই দিয়ে উঠে মিটার বক্সের কাছে ওঠে ইলেকট্রিকের কাজ করার জন্য। তখন তেজ বলে, এটা কি করছেন বলুন তো? আপনি তত্তর করে উঠে পড়ছেন, আপনি কি নিজেকে সুপারম্যান ভাবেন নাকি? কি ভাবেন বলুন তো? কালকে তো ইলেকট্রিশিয়ান আসবে, সে তো সবটা দেখে নেবে। সুধা বলে, আপনি না ছাড়া হ্যাঁ বলতে শেখেননি তাই না? দেখছেন একটা গন্ডগোল হচ্ছে, আমি তখন থেকে সারাবার চেষ্টা করছি আর তখন থেকে গজগজ করে যাচ্ছে। গজগজ করা ছাড়া আপনার আর কোনো কাজ নেই তাই না? বলি, আলো না জ্বললে কাজটা হবে কি করে? আপনি যান, আমাকে কাজটা করতে দিন। তেজ তখন বলে, যা খুশি তাই করুন আপনি, পা পিছলে পড়ে যখন মাথাটা আলুর দম হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন। সমুদ্র, ছোটকা, বিজিত এরা সব মনে মনে হাসতেই থাকছে। এদিকে তারটা যখন ঢোকাতে যাবে সুধা, তখন একটা ফায়ারের মতো হয়। সুধা চিৎকার করে ওঠে, তেজরা তো খুব ভয় পেয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মি তরিতাকে বলছে, তোমার কাঁধে দায়িত্ব দিয়ে আমার মাথাটা হেট হয়েছে, যাকে বাদ রেখে পুজো করতে চেয়েছিলাম তোমার জন্য তার হাতে গজাননের পুজো সম্পন্ন হলো, এটা আমার জন্যে যথেষ্ট অসম্মানের, বুঝতে পেরেছো? তাই খবরদার বলছি, পুজো নিয়ে আর একটাও কথা তুমি বলবে না। তরিতা তো ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, সবাই শুনে কথাটা। ঠাম্মি বলে, এখন আর কথা বলে সময় নষ্ট করা যাবে না, আমি বেরোবো, গাড়ি বের করো বড় খোকা। তেজের বাবা বলে, কিন্তু এই দুর্যোগের মধ্যে। তখন ঠাম্মি বলে, আমি যা বলছি তাই করো। এদিকে সুধার হাতে লেগেছে। তেজ বলে, দেখি আপনার হাতটা দেখি। তখন সুধা বলে, কি করছেন আপনি? ঠাম্মির কথাটা ভুলে গেছেন? আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না? তেজ বলে, ইলেকট্রিক শকে নিশ্চয়ই হাতটা পুড়ে গেছে, জ্বলছে। সুধা সমানে হাতে ফু দিচ্ছে, বলে, আমার কিচ্ছু হয়নি। তেজ বলে, ছোটকা তুমি একটা ডাক্তারের, কিন্তু ডাক্তার কি করে আসবে? সুধা বলে, মিস্টার বসু মল্লিক, কাউকে ডাকতে হবে না, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তেজ বলে, আপনি কিছু হয়নি বললে চলবে না সুধা। তেজ ছোটকাকে পাঠিয়ে দেয়, বলে, ডাক্তার না হোক একটু গরম দুধের যদি ব্যবস্থা করতে পারো। তখন ছোটকারা চলে যায় অ্যারেঞ্জ করতে। সুধা বলতেই থাকে, আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হবেন না, আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। তেজ বলে, কাজ থাক সুধা, আগে আপনাকে সুস্থ করে তুলতে হবে। চোখের সামনে দেখলাম কি করে আপনার শখটা লাগলো, বললাম দাঁড়িয়ে যান, আপনাকেই বারবার বিপদের সামনে পড়তে হয়। সুধা বলে, আরে বাপরে, আমার শুধু শখ লেগেছে, আর কিছু হয়নি, একদম ঠিক আছে। তেজ তো খুব চিন্তা করতে থাকে। তেজ বলে, কেন আমাকে পাত্তা দেন না আপনি? আপনার কিছু হলে যে আমার ভালো লাগে না, আমি থাকতে আপনার কোনো বিপদ হবে কেন? তখন সমুদ্ররা কোনো কিছু পায়নি, শুধুমাত্র একটা ফার্স্ট এড বক্স অ্যারেঞ্জ করতে পেরেছে। তেজ তখন বলে, আপনি বসুন, আমাকে ফার্স্ট এডটা করতে দিন। বারণ করলেও তেজ শোনে না, ফার্স্ট এড করতে থাকে। তেজ বলে, দেখি আপনার হাতটা দিন। সুধা বলে, আপনি আমাকে টাচ করতে পারবেন না? তেজ বলে, হ্যাঁ, একটা কথা আমাকে বারবার মনে করাতে হবে না। এরপরে তেজ টাচ না করে হাতে ব্যান্ডেজ করতে থাকে সুধার। সুধা তাকিয়ে থাকে তেজের দিকে। এদিকে দেখা যাচ্ছে ইমন বসে আছে, ঘুমোচ্ছে। ইমনের মা বলছে, ওঠো। বলে, দাঁড়াও না মা, কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম যে ঠাম্মি আমাকে তেজ বেকারির মালকিন করে সোনার মুটুক পরিয়ে বাড়ি ঘরে তুলছে। তখন এদিকে তো ইমনের মা জোর করে ইমনকে তুলে দেয়, দেখে যে পেছনে ঠাম্মি, মেজো কাকু এরা সব এসে হাজির। তেজের বাবাও এসেছেন সঙ্গে। ইমন বলে, আসলে আমি না বাড়ি ফিরতে পারিনি, এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে দেখা যাচ্ছে তেজ সুধার হাতে ব্যান্ডেজ করছে আর সুধাকে বকাবকি করছে। আপনাকে আমি বারণ করেছিলাম, দেখলেন আপনি পারলেন কি আলো জ্বালাতে? সবসময় সাহস দেখিয়ে বীরাঙ্গনা সেজে না সব কাজ করা সম্ভব নয়। এটা শুনে তো ছোটকা, সমুদ্র এরা সব হাসতে থাকে। তেজ বলে, এতে আবার হাসার কি আছে, তোমরা হাসছো কেন? সমুদ্র বলে, চোখ মেলে দেখ দাদা ভাই। তেজ তখন দেখে সত্যি তো আলো জ্বলছে। সুধাও হাসতে থাকে। তেজ বলে, হ্যাঁ ঠিক আছে, এতে আপনার কোনো ক্রেডিট নেই। তখন সুধা বলে, ক্রেডিট নেই কেন? দেখুন, আমি পারি না এমন কিন্তু কোনো কাজ নেই, আর মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা এরকম সব কাজই পারেন। আমি আমার দাদা ভাইয়ের কাছ থেকে শিখেছি, মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের সব কাজ শিখে রাখতে হয়, বলা যায় না কোনটা কখন কাজে লাগে। তখন সুধা বলে, আমি আপনাকে কথা দিচ্ছি, কাল এই ফ্যাক্টরিতে গজাননের পূজা হবেই, আপনি চিন্তা করবেন না। তেজ বলে, কি করে হবে? যে কাজটা ইমনের এতগুলো স্টাফ মিলে করেছে সেটা আপনি একা করবেন কিভাবে? সুধা বলে, কে বলেছে আমি একা করব? তেজ বলে, মানে? বলে, ওই দেখুন, ওদিকে তো টিম এসে পুরো হাজির, যেখানে রেশমি, ডলি, ঝিনুক, চিরকুট সবাই রয়েছে, সাথে বিচ্ছুরাও আছে, কেয়ারাও আছে। ডলি বলে, আমাদের পুরো টিম নিয়ে আমরা এসে গেছি। তেজ তো অবাক হয়ে যায়, এরকম বৃষ্টির দিনে কিভাবে? তখন ঝিনুক বলে, আমার জামাইবাবু বিপদে পড়েছে আর আমরা আসবো না। তেজ চিন্তা করে কিন্তু ঠাম্মি। তখন রেশমি বলে, দাদা ভাই, ঠাম্মি কিছু জানে না, তুই চিন্তা করিস। এরপরে সবাই পুজোর কাজে লেগে পড়ে, ঠাকুর বানানোর কাজে। এদিকে ছোটকা তেজকে বলে, কি রে, কি ভাবছিস তুই? তেজ বলে, আমি কিছু বুঝতে পারছি না ছোটকা, সুধা সবটা একা, মানে সবাই থাকলেও। তখন ছোটকা বলে, সুধার উপর একটু ভরসাটা রাখ, দেখবি সবকিছু ঠিক হবে।
আচ্ছা, আমাদের সামনে কি অন্য কোনো অপশন আছে? নেই তো। তেজ তখন একটু চুপ করে যায়। ছোটকা বলে, আমার তো মনে হচ্ছে গজাননের এটাই ইচ্ছে, এই বছর সুধার হাত দিয়ে তার পুজো হবে। এদিকে ইমন ঠাম্মিকে বলছে, আমরা তো আমাদের কাজটা ভালোভাবেই করেছিলাম, কিন্তু এইভাবে ঝড় বৃষ্টি হবে এটা কিভাবে বুঝবো বলুন? ঠাম্মি বলে, কাজ শেষ করে এসে বাড়িতে হাত পা গুটিয়ে বসে আছো? তোমার কাজ শুধু অ্যারেঞ্জমেন্ট করা ছিল না, পুজোর কাজটা যাতে ভালো মতো সম্পন্ন হয় সেটাও দেখার দায়িত্ব ছিল তোমার। ইমনের মা বলে, দেখুন আমার মেয়ের কিন্তু দোষটা নেই পুরোপুরি, ঠিক আছে? ঠাম্মি তখন বলে, কি বলতে চাইছো তুমি? বলে, দেখুন আপনাদেরই বা নদীর ধারে ফ্যাক্টরি করতে কে বলেছিল? এইভাবে জলটা ঢুকে যে সবটা নষ্ট হয়ে যাবে আমরা কি জানতাম? ঠাম্মি তখন এক ধমকে বলে, চুপ। ভয় পেয়ে যায় ইমন আর ইমনের মা। অজুহাত একদম দেবে না। এই মরশুমে ঝড় বৃষ্টি কখন হবে এটা কি আমি দেখবো? তেজ বেকারির ফ্যাক্টরিতে যে পুজো হয় সেটা দেখার জন্য সারা শহর অপেক্ষা করে থাকে, আর এত বড় গজাননের পুজো এই শহরে আর কোথাও হয় না। অগণিত ভক্ত আর দর্শের সমাগম হয় এই গজাননের পুজোর সময়। এই তোমাদের পুজো তোমাদের কাছে কি যেন বলে, ওই নিছক একটা ইভেন্ট নয়, বুঝেছো? এই পুজো হলো বসু মল্লিক পরিবারের ঐতিহ্য। এই পুজো সামলানোর গুরুভার আমি তোমাদের দিয়েছিলাম, এখন তো আমি দেখছি সেটা সামলাতে গিয়ে তোমরাই মুখ থুবড়ে পড়েছো। তখন ইমনের মা বলে, ঝড় বৃষ্টিটা এসে গেল তো আমরা কি করব বলুন তো? তেজের বাবা বলে, পুজোটা দেখার দায়িত্ব তোমাদের ছিল পুজো অবধি, যাতে কোনো কিছু অসুবিধে না হয়। তখন মেচকা বলে, আচ্ছা আচ্ছা আমি কথা বলছি, ভালো করে বুঝিয়ে কথা বলছি। মেচকা বলে, বুঝতেই তো পাচ্ছেন এতদিনের পুজো আমাদের। তখন বিদ্যুৎ চমকাতে ইমনের মা মেচকার হাতটা ধরে ফেলে, আর দুজনের দিকে দেখতে থাকে। ওদিকে তেজের বাবা তখন কাঁদতে থাকে, আর সেটা শুনে হাতটা সরিয়ে নেয় ইমনের মা। মেচকা বলে, আমি আমি হালকা দূর থেকেই বলছি কিছু কি করা সম্ভব? তখন ইমনের মা মাথাটা নাড়িয়ে বলে, না। ঠাম্মি বলে, আমি যদি কিন্তু কিচ্ছু শুনতে চাই না, যেভাবেই হোক এই পুজো কিন্তু আমাদের করতেই হবে, আর দায়িত্ব যখন নিয়েছো তখন সেটা তোমাদেরকেই পালন করতে হবে। ইমন বলে, ঠিক আছে ঠাম্মি আমি দেখছি। এদিকে ইমন কাউকে ফোন করে পায় না, বলে, ঠাম্মি এই মুহূর্তে কিন্তু আর কিছু করাটা সম্ভব নয়, শহরের চারিদিকে জল জমে গেছে, স্টাফরাও আটকে পড়েছে। এদিকে ঠাম্মি তো খুব রেগে যায়, বলে যে কালকে ফ্যাক্টরিতে যদি পুজো না হয় তার ক্ষতিপূরণ দেবে তোমরা, বলে কাঁদতে থাকে ঠাম্মি সমান। তেজের বাবা বলেন, একটু শান্ত হও, নাহলে তো শরীর খারাপ করবে। মেচকা বলে, রাগারাগি করে কিচ্ছু হবে না। তখন ঠাম্মি বলে, রাগারাগি করবো না তো কি করবো, পুরস্কৃত করবো? আমি বলতেই থাকে, তোমাদের জন্য আমার পরিবারের নাক কাটা গেছে, যাতে আমার ইয়েতে পুজো হয় ফ্যাক্টরিতে সেই ব্যবস্থা করো। তখন ইমন বলতে থাকে, এখন কিচ্ছু করা যাবে না ঠাম্মি। ইমনকে বলে ঠাম্মি যে তোমার জন্য তো আমার পরিবারের নাক কাটা যাবে। ইমন বলে, কালকে প্রেস মিডিয়া সবার সামনে আমি ক্ষমা চাইবো ঠাম্মি, কথা দিচ্ছি। দেখা যাচ্ছে ঠাম্মি পুজো নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন। এদিকে দেখা যাচ্ছে সুধা গজাননের মূর্তি বানিয়ে ফেলেছে বিস্কিট দিয়ে। তেজ তো পুরো অবাক দেখে, বিস্কিট দিয়ে গজাননের মূর্তি, আর সুধার সমস্ত ডেকোরেশনের জিনিস দিয়ে জায়গাটাকেও ভালো মতো সাজানো হচ্ছে, বাকিরা সবাই হেল্প করছে। কত দেখে বলে, বাহ, অসাধ্য সাধন করে দিল আমাদের সুধা। সুমল্লিক পরিবারের ব্যবসার জিনিস দিয়েই, সুমল্লিক পরিবারের ঐতিহ্য, এরকম একটা গজাননের মূর্তি বানিয়ে এরকম একটা গণেশ উৎসবের আয়োজন করে ফেলছে। সত্যি করে বলতো, আমাদের কারো মাথাতে এসেছিল যে এরকম একটা বিষয় গড়া যায়? সুধা কি করে ফুল সাজাতে হবে, কি করে ডেকোরেশন করতে হবে, সবটা সবাইকে বুঝিয়ে দেয়। তেজ তো মনে মনে খুব খুশি, সুধাকে হেল্প করে যাচ্ছে হাতে হাতে। ওদিকে দেখা যাচ্ছে সমুদ্র ঝিনুকের হাতে হাতে হেল্প করতে গেছে। সবাই মিলে বেশ মনোযোগ দিয়ে একে অপরকে সাহায্য করে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে কেয়া বিজিত একে অপরকে সাহায্য করছে, আর ডলি ওদিকে বিচ্ছুর দিকে তাকিয়ে আছে এক নজরে। বিচ্ছুকে ডলির ভালো লেগে গেছে। এরপরে সুধা কিছু একটা খুঁজছে। তেজ ভাবছে নিশ্চয় সুধা ছোট সাইজের কোনো বিস্কিট খুঁজে পাচ্ছে না। তেজ তখন সুধাকে এনে দেয় বিস্কিট অনেকগুলো, বলে, দেখুন তো এর মধ্যে আছে কিনা আপনার বিস্কিটটা। তখন সুধা সেখানে তার সাইজের বিস্কিট খুঁজে পায়। সুধা এটা দেখে বেশ অবাক হয়, তেজের দিকে তাকিয়ে থাকে। তেজ তো সুধার দিকে তাকিয়েই আছে। এদিকে সবাই তো অবাক গজাননের মূর্তি দেখে। বিস্কিট দিয়েও যে এরকম একটা ব্যাপার হতে পারে এটা তো সবার কাছে আশ্চর্যজনক। এদিকে দেখা যাচ্ছে সকাল হয়ে গেছে। অফিসের বাইরে, মানে তেজ ফ্যাক্টরির বাইরে প্রচুর প্রেস মিডিয়া এসে উপস্থিত হয়েছে। তারা তাদের মতো করে বলে যাচ্ছে যে এখানে অনেক বড় করে পুজোর আয়োজন করা হয় প্রতি বছর, কিন্তু এইবার দুর্যোগের জন্য সবটা ভেসে গেছে, সব অ্যারেঞ্জমেন্ট নষ্ট হয়ে গেছে, এমনকি গণেশজির মূর্তিও। সেই সময় সেখানে ঠাম্মি, মেচকা, তেজের বাবা সবাই চলে আসে। দিয়া তো ঠাম্মিকে দেখে ঠাম্মিকে প্রশ্ন করতে থাকে। বাবা বলে, দেখুন যা কিছু হয়েছে এতে প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানসিক অবস্থায় আমরা নেই। ইমন তার মাকে বলে, যদি এই সমস্ত ব্যাপার জানাজানি হয়ে যায় তাহলে মার্কেটে কিন্তু আমাদের রেপুটেশনটা নষ্ট হবে। মা বলে, শোনো বেবি, এখন যদি আমাদের মুখ রক্ষা করতে হয় তাহলে এক্ষুনি যাও, প্রেসের কাছে গিয়ে ক্ষমা চাও। ইমন প্রেসের সামনে যায়, বলে যে এবারের পুজোর দায়িত্বে আমি ছিলাম, একটা গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট আমি করেছিলাম, প্রাকৃতিক দুর্যোগের উপরে তো কারো হাত নেই, তাই না? মা বলে, বড় একটা দুর্যোগ তো সবকিছু তছনছ করে দিল। প্রেস থেকে বলে,
আপনাদের তো ব্যাকআপ থাকা উচিত। এত বড় ইভেন্ট কোম্পানির মালিক আপনারা চুপ করে থাকে। বলে আপনারা ভালো করে জানেন এত বড় ইভেন্ট প্ল্যান করার জন্য অনেক লোকজন, অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হয়, এত কম সময়ের মধ্যে সেটা করা সম্ভব নয়। তাই আমি কাননবালা দেবীর কাছে ক্ষমা প্রার্থী। তেজের বাবা বলে না না, নিয়ম, ক্ষমা চাইলে কি সবকিছু হয়ে যায় নাকি? মেচকা তখন বলে ইমন ইমন। বাবা বলে হ্যাঁ তুই থাম তো, এই মেয়েটার জন্য আজকে সবার কাছে, আমাদের পরিবারের কাছে, পরিবারের মাথাটা নত হলো। এত বছর ধরে আপনাদের বাড়িতে, আপনাদের ফ্যাক্টরিতে পুজো হয়, এই বছরটা হলো না এরকম একটা দুর্যোগের কারণে। এর প্রভাব কি আপনাদের ফ্যাক্টরিতে বা ফ্যামিলিতে পড়বে না? মিডিয়া থেকে প্রশ্ন আসে। জ্যোৎস্না বলে দেখুন আমরা পুরোপুরিভাবে চেষ্টা করেছি, আমার ভাইয়ের উপর এই দায়িত্বটা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কাছে তো কারো হাত নেই না বলুন, ওই জন্য আমাদের এইবারটা করাটা সম্ভব হলো না। এখন বলে তেজ বসু মল্লিককে, মিস্টার তেজ বসু মল্লিককে কি উত্তরাধিকারী বানিয়ে ভুল করেছেন আপনি? সমস্ত প্রশ্নও আসে মিডিয়া থেকে। জ্যোৎস্না বলে নিয়ম রক্ষা করার জন্য আমরা গজাননের ছবি এনেছি। মেচকা মনে মনে ভাবতে থাকে মায়ের বোঝা উচিত ছিল, তেজ কখনো এই কোম্পানির জন্য যোগ্য ছিল না। কিন্তু অনিমেষটা কোথায়? এই সময় হালকা ওকেই প্রয়োজন ছিল। প্রেস থেকে প্রশ্ন উঠতেই থাকে, তাহলে কি এই বছর কোনো উৎসব হবে না? তখন তেজ চলে আসে, বলে হবে। দেখা যাচ্ছে বাইরে গেট সাজানো হচ্ছে, সবাই তো এটা দেখে অবাক। তেজের বাবা বেশ খুশি হয়। তেজ বলে এই পুজো তেজ বেকারির ঐতিহ্য, যতই ঝড় আসুক বৃষ্টি হোক, গজাননের পুজোতে কোনো বাধা পড়বে না। আমি মনে মনে খুশি হন। ইমন আর ইমনের মা তো অবাক হয়। বেকারির গণেশ পুজোতে আপনাদের সবাইকে স্বাগত। এর বাবা মনে মনে বলেন আমি জানতাম তেজ কিছু না কিছু একটা ব্যবস্থা করবেই। পরে ঠাম্মি সহ পরিবারের সবাই ভেতরে আসে, এসে তো দেখে সবাই হতভম্ব হয়ে যায়। ঠাম্মি বলে আচ্ছা এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে বলো, অপূর্ব সাজে সাজিয়েছে, ভেতরটা দেখে মন ভরে যাচ্ছে। সবাই খুব খুশি হয়ে যায়। আমি মনে মনে বলে গজানন আমার বাড়িতে যে ভুল ত্রুটি হয়েছিল তা এই অসাধারণ আয়োজনে সংশোধন হয়ে গেল। আহা, এই আয়োজনের কোনো তুলনা হয় না। মনে মনে খুব খুশি হন ঠাম্মি। মন বলে এই এত এত ডেকোরেশন কে করলো বলো তো? মাকে বলে। মনের মা বলে আমিও তো সেটাই ভাবছি বেবি। কেউ খুব সুনাম করতে থাকে এই আয়োজনের। আমি বলে আমাদের তেজ বেকারির বিস্কিট দিয়ে পুরো ব্যাপারটাকে সাজিয়েছে, দেখছো আমাদের গজাননকে, গজাননের মূর্তি তৈরি করেছে তাই দিয়ে। তো মনে মনে খুব খুশি, পর্দার আড়ালে নিজেকে আড়াল করে রেখেছে। মনে মনে বলে ঠাম্মি যে এতে খুশি হয়েছেন এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা গজানন। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। তো পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে আরেক পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।